শুভ সন্ধ্যা সকলকে। বিশেষ করে আমার বিজেপির পক্ষ থেকে যারা রয়েছেন তাদেরকে আর একটু বেশি শুভ সন্ধ্যা জানাই, তাদের হয়তো প্রয়োজন। বাইরে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করেছে, তেমন ঠান্ডা এখনও না পড়লেও রাজ্যের বিরোধী শিবিরে কেমন যেন শৈত্যপ্রবাহ বইছে। যে উত্তাপ, যে রাজনৈতিক উত্তাপ মাসখানেক আগেও ছিল, 14 তলা থেকে কাকে যেন টেনে নামাবার কথা হচ্ছিল, দফা এক দাবি এক ইত্যাদি ইত্যাদি। উপনির্বাচনের আগেও যতটুকু তাপমাত্রা আমরা বোধ করছিলাম এখন একেবারেই আর নেই। বেশ ঠান্ডা, বরফও পড়তে শুরু করেছে বলা যায়, কিন্তু গোটাটাই রাজ্যের বিরোধী শিবিরে। রাজ্যের শাসক শিবিরে স্বভাবতই আনন্দের পরিবেশ। একে তো বিধানসভায় 2021-এর সাফল্যের পর একের পর এক বিরোধী শিবির, বিশেষ করে বিজেপির উইকেট পড়া, এই 6-0 যে ফল, তার মধ্যে মাদারিহাটের মতো আসন জেতা, সব মিলিয়ে শাসক শিবির ভালোই আছে, মানে অন্তত ভালো তো থাকার কথাই। কিন্তু গণতন্ত্রের নিয়মে একজন শাসক যত আসনই জিতুন না কেন, সেটা রাষ্ট্রের ক্ষেত্রে 400-র ওপর আসন হতে পারে, এক সময় হয়েছে, আমাদের দেশেই হয়েছে। সেটা রাজ্যের ক্ষেত্রে 200-র ওপর আসন হতে পারে, তৃণমূল বারবার করে দেখাচ্ছে। কিন্তু গণতন্ত্রে কি কখনো বিরোধী শূন্য বা বিরোধী স্বর শূন্য পরিবেশ থাকে? এটা থাকাটা সম্ভব নয়, স্বাভাবিক নিয়মেই সেটা সম্ভব নয়। একজন দল, একটি দল বা একজন নেতা যত পপুলার হন না কেন, যতই তার জনপ্রিয়তা থাকুক না কেন, নির্বাচনে যত আসনই তারা জিতুন না কেন, বিরোধী স্বর সবসময় থাকে, থাকতেই হবে। সাধারণ মানুষ তার নিজস্ব নিয়মেই সমর্থন যেমন করতে পারেন, একাংশ তারা বিরোধিতাও করবেন। কিন্তু আমাদের রাজ্যের দুর্ভাগ্য হলো যে আমাদের এখানে আসন সংখ্যার নিরিখে আজকে বিজেপি 66-তে দাঁড়িয়ে, যদি আমার খুব ভুল না হয়, যদি আমার ভুল, বিজেপির কেউ ভাঙাতেও পারবেন না, কারণ তারা নিজেরাও জানেন না যে তাদের আসন সংখ্যাটা আসলে কত। মানে এখন ঠিক যদি 66 হয়ও, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, কালকে সকালে গিয়ে সেই 66টা নাও থাকতে পারে, এটা নিজেরাও তারা জানেন। কারণ এখন যিনি বিজেপি, কালকে তিনি বিজেপি নাও থাকতে পারেন। যে কারণে, এবং আইএসএফের কথা একটি বিধায়ক নিয়ে তারা রয়েছেন, খুব ভালো কথা, বাকি যারা রয়েছেন বাম, কংগ্রেস ইত্যাদি তো ধর্তব্যের মধ্যেই পড়ে না। উইথ অল ডিউ রেসপেক্ট, তারা নিজেদের যে জায়গায় টেনে নামিয়েছেন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তারা ধর্তব্যের মধ্যে পড়েন না। রইল বাকি যে বিজেপি, আজকে বিধানসভায় দাঁড়িয়ে তাদের 60খানার বেশি বিধায়ক থাকা সত্ত্বেও যারা শ্রোতা, সাধারণ মানুষ, তাদের কাছে আমি প্রশ্নটা রাখছি, রাজনৈতিক প্রভাবের নিরিখে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনৈতিক স্বর হিসেবে বিজেপিকে আদৌ কেউ মানে, আদৌ কেউ গুরুত্ব দেয়? এমন একটি দল আমাদের বাংলার রাজনীতিতে বিরোধী আসনে বসে আছে, যাদের নিজস্ব কোনো কথা নেই, অর্থাৎ এই রাজ্যের যারা নেতা, এই রাজ্যের যারা তাদের কর্মী, তাদের নিজস্ব কোনো কথা নেই। বহিরাগত প্রভুরা আসবেন, তারা এসে বলে দেবেন, এইটা বলতে হবে, ওইটা করতে হবে। তারা হাত জোর করে সামনে বসে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করে সেটাই করে যান। তারা হয়তোবা জানেনও যে এই করে ফলাফল আদৌ কিছু হওয়ার নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করে, এই অনুপ্রবেশ, রোহিঙ্গা ইত্যাদি হাবিজাবি কথাবার্তা বলে এই বাংলায় যে বিশেষ কোনো দাগ কাটা সম্ভব নয়, এটা আমার ধারণা। এটা আমার ধারণা, যারা এই বিজেপির এই রাজ্যের ভূমি সন্তান, যে নেতাকর্মীরা, তারা এটা বোঝেন। কিন্তু তাদের সেই মেরুদণ্ডটা নেই যে বহিরাগত প্রভুদের সেটা চোখে চোখ রেখে বলবেন, ওসব পারেন না। সে বেলায় হচ্ছে যা স্যার বলবেন তাই। মানে আমি চাকর শব্দটা ব্যবহার করতাম, করছি না, আমার সৌজন্যবোধ আছে, কিন্তু কার্যত তারা যেটা করেন সেটাকে চাকরবৃত্তিই বলা চলে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তার মতো করে ঘর গোছাচ্ছে। সুমনবাবু বললেন প্রবীণের কাঁধে ভরসা রাখার কথা, যে রদবদল হওয়ার কথা সেখানে আপাতত হিমঘরে চলে যাওয়া ইত্যাদি। দেখবেন গোটা আলোচনাটাই তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক। ভালো হলেও তৃণমূল, কম ভালো হলেও তৃণমূল, আরও কম ভালো হলেও সেটাও তৃণমূলই, আর কিছু খারাপ হলে সেটাও কিছু কিছু তৃণমূল। কিন্তু বিরোধীদের বক্তব্য বা বিরোধীদের নিয়ে আলোচনা প্রায় নেই, আর যেটুকু আছে সেটা ওই 150 গ্রাম কেন্দ্রিক আলোচনা, ওটাও আজকের দিনে আর ধর্তব্যের মধ্যে নেই। একটি বিরোধী রাজনৈতিক দল বা দুটি বিরোধী রাজনৈতিক দল, 3টি বিরোধী রাজনৈতিক দল, তারা মিলে শাসক দলকে প্রশ্ন করবেন, সমালোচনা করবেন, আন্দোলন করবেন, সবটাই করবেন। মানুষ তাদের সমর্থন জানাবেন,
তাদের আন্দোলনকে সমর্থন জানাবেন, এই ছবি আজকের দিনে বাংলায় কার্যত অনুপস্থিত গণতন্ত্রের সেই চেনা ছবি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী নেত্রী থাকাকালীন আমরা প্রতিনিয়ত দেখতে পেতাম। দেখুন, ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষ শুধুমাত্র শাসককে বাছেন না, তিনি বিরোধীকেও বেছে নেন। এটা বোধহয় বাংলার মানুষের চরম দুর্ভাগ্য যে এমন বিরোধীকে বেছে নিয়েছেন যে বিরোধিতাটাও ঠিক করে করতে জানে না। আজকে ঝাড়খণ্ড বা মহারাষ্ট্র, সেখানকার নারীদের, সেখানকার মহিলাদের মাসে মাসে কিছু ক্যাশ বেনিফিট, ডাইরেক্ট ক্যাশ বেনিফিট ট্রান্সফার যাই বলুন, যে প্রকল্পের কথা আমাদের আজকের আলোচনার একটি অঙ্গ হিসেবে রয়েছে, অনুদান বলা হচ্ছে, ঝাড়খণ্ডে সেটা সেখানকার সরকার করেছেন, সেটা অস্বাভাবিক কিছু নয়। মহারাষ্ট্রে লোকসভায় খুব খারাপ ফল করার পর সেখানকার বিজেপি জোট সরকার, তারাও একই প্রকল্প শুরু করেছে, যেটাকে এই বাংলার বিজেপি নেতারা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর প্রতিদিন যা নয় তাই বলে গেছেন। ভিক্ষা বলেছেন, ভোট কেনা বলেছেন, কার্যত বাংলার মায়েদের বোনেদের ভিখারি বলেছেন, কিন্তু নিজেরা একই কাজ করেছেন। এবং সেটা কখন করছেন? মাননীয় প্রধানমন্ত্রী এই ভাতা বা অনুদান যাই বলুন, সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়াকে যখন রেউড়ি বলছেন, রেউড়ি সংস্কৃতি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নিজে যা বলেন তার দলের নেতারা ভোট আসলে সেটা ভুলে যান। হ্যাঁ, আমি সেই অজিত পাওয়ারের প্রসঙ্গ বাদই দিলাম, তাকে ভারতের সবচেয়ে বড় চোর বলে দলে নেওয়া, এখন জোটে সরকার ইত্যাদি, সেটা বাদ দিলাম। রেউড়ির প্রসঙ্গ ভাবুন, তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি 2021-এর নির্বাচনে দিল সেটা তারা পালন করলো। লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, একাধিক জনমুখী প্রকল্পের কথা তৃণমূল কংগ্রেস যা যা প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটি তা পালন করতে 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 গেছে। কোথাও অভিযোগ রয়েছে, অভাব রয়েছে, থাকবেই, স্বাভাবিক। একটি জনকল্যাণকামী রাষ্ট্রে সরকারের এটা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি যে সাধারণ মানুষের অভাব, অভিযোগ, প্রয়োজনে সরাসরি হাতে টাকা দিয়ে হলেও মেটাতে হয়। বাংলার মানুষের মাথার ওপর ছাদের যে টাকা, সেই টাকা 2021 সালে বিজেপি হেরে যাওয়ার পর বন্ধ হয়ে গেল। বন্ধ হলো কেন? না, এখানকার বিজেপি নেতা বললেন যে টাকা বন্ধ করে দাও, এবং সেখানকার দিল্লির নেতারা বন্ধ করে দিলেন। কি না চুরি হয়েছে, খুব ভালো কথা, চুরি হয়েছে। একের পর এক কেন্দ্রীয় টিম পাঠালেন, তার কোনো রিপোর্ট কেউ দেখতে পেল না, কিন্তু চুরি হয়েছে। চুরি হয়েছে তো ভাই এফআইআর করো, যে চুরি করেছে তাকে ধরো, সেসব নেই, টাকাটা বন্ধ। বাংলার মানুষের 100 দিনের কাজ, সেই টাকাটা বন্ধ। ভুয়ো জব কার্ডের অভিযোগ, শুভেন্দুবাবু বলছেন 2 কোটি ভুয়ো জব কার্ড, ওদিকে পার্লামেন্টে তথ্য দেখাচ্ছে 1 নম্বরে উত্তরপ্রদেশ, লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা লাখের ধারে কাছে যাচ্ছে না। এটা পার্লামেন্টে তথ্য দিচ্ছে, কিন্তু টাকাটা বন্ধ। আজকে রাজ্যের সরকার নিজের তহবিল থেকে এই মাথার ওপর ছাদ, আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পে তারা চেষ্টা করছে মানুষকে সাহায্য করবার, অথচ যে টাকাটা ইউনিয়ন সরকার অর্থাৎ বিজেপি সরকারের দেওয়ার কথা, সেটাও তো বাংলার মানুষেরই টাকা। সেই টাকাটা করের মাধ্যমে ইউনিয়ন সরকার নিয়ে আমাদেরকে ফেরত দেয়, এটা নিয়ম। কিন্তু রাজনীতির খাতিরে, রাজনীতির লড়াইয়ের খাতিরে বাংলার মানুষ যেহেতু তাদের বারবার প্রত্যাখ্যান করলো, 2021 সালে তাদের সে মেগা ইভেন্ট আপকি বার 200 পার সম্পূর্ণ গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। অতএব টাকা বন্ধ, পেটে লাথি মারো, মাথার ওপর ছাদ দিও না। কাজের কাজ কিন্তু হচ্ছে না, তাতে কোনো রকম ভোট তাদের বাড়ছে না, এইটা বলার সৎ সাহস এখানকার নেতাদের নেই। এই কারণেই বলেছিলাম, বহিরাগত যারা প্রভু, তাদের বশংবদ সেবাদাসে পরিণত হয়েছে রাজ্যের বিজেপি। মাত্র গতকাল অর্পিতা মুখার্জি তিনি জামিন পেলেন। একদম সাম্প্রতিক ঘটনা বলে এটা মনে পড়ল যে নিয়োগ দুর্নীতি নিয়ে গত 2-2.5 বছর ধরে এত ঘটনার ঘনঘটা। আপনি দেখবেন বিজেপির একজন অন্যতম প্রধান মুখ, বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ, সম্ভবত আমার পরে বলতে উঠবেন, এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তার যত বক্তব্য, তাতে সবচেয়ে বেশি তার আগ্রহ পার্থ চট্টোপাধ্যায়ের খেলনা নিয়ে। তার তদন্ত নিয়ে কোনো আগ্রহ নেই। খেলনাটা কীরকম ছিল, কোন কোম্পানির ছিল, কেমন রঙের ছিল, ওটা দিয়ে কী করতো, এটা নিয়ে তার চরম আগ্রহ। সিবিআই যে বছরের পর বছর জেলে আটকে রাখছে, কিন্তু কোনো রকম ট্রায়াল শুরু করার ধারকাস দিয়ে যেতে পারছে না, একের পর এক লোক জামিন পেয়ে যাচ্ছে, তাদের কাছে নাকি অকাট্য প্রমাণ আছে, কিন্তু তার একমাত্র আগ্রহ খেলনা। এই যদি বিরোধী শিবিরের
চরিত্র হয়, তাদের কাছে রাজনীতি যদি খেলনা বাটিতে পর্যবসিত হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে কে রুখবে? তৃণমূল কংগ্রেস যদি 1 লাখ 1.5 লাখ মার্জিনে কোনো আসন জেতে, এটা তৃণমূলের দোষ? তৃণমূল যদি আজকের দিনে বলে যে 2026-এ আমরা 250টা আসন জিতবো, সেটা তৃণমূলের দোষ? তাকে কি সে কি হাতে ধরে বিরোধী তৈরি করবে? তাকে বিরোধীদের শিখিয়ে দিতে হবে যে ভাই, খেলনা নিয়ে আলোচনাটা রাজনীতি নয়, তোমাকে জবাবদিহি করতে হবে যে সিবিআই বা ইডি তারা বছরের পর বছর তদন্তের নামে কোন খেলনা বাটিটা খেলছে। রাজনীতিটা খেলা নয়, রাজনীতিটা খেলনা নিয়েও খেলা নয়, মানুষকে নিয়েও খেলা নয়, তার পেটে লাথি মারার খেলাটাও নয়। এই কারণেই বলবো, লক্ষ্মীর ভাণ্ডার হোক, লাডলি বেহেন যোজনা হোক, যে কোনো রাজ্যে মহিলা হন, সাধারণ মানুষ হন, গরিব মানুষ হন, রাষ্ট্রের কাছে যদি সহায়তা পায়, তাকে দয়া করে ভিক্ষা বলা বন্ধ করুন, মানুষকে ভিখিরি বলা বন্ধ করুন। না হলে মানুষ আপনাদের খেলনা বানিয়ে খেলতে খেলতে হাওয়ায় শূন্য করে মিলিয়ে দেবে, যেমনটা আপনারা জানেন কাদের মিলিয়ে দিয়েছে। ধন্যবাদ।